ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে তেল আবিবে ভবন ধসে নিখোঁজ ৩৫। দ্বিতীয় রাতের হামলায় নিহত বেড়ে ১২। ইরানে প্রাণহানি ১০০ ছুঁই। সংঘাত বন্ধে ট্রাম্প পুতিন ফোনালাপ। লন্ডনে ডক্টর ইউনুস তারেক রহমান বৈঠক নিয়ে সন্তুষ্ট উপদেষ্টা পরিষদ, বললেন রিজওয়ানা। কোনো রাজনৈতিক দলের কিছু বলার থাকলে প্রধান উপদেষ্টাকে জানানোর আহ্বান। দক্ষিণ সিটির মেয়রের শপথ দাবিতে আবারও নগর ভবনে আন্দোলন। স্থানীয় সরকার উপদেষ্টার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ইশরাকের, বিরতিহীন কর্মসূচির ঘোষণা। আবু সাইদ হত্যা সহ মানবতা বিরোধী অপরাধের ৩ মামলায় সাবেক ৯ পুলিশ কর্মকর্তা সহ ১১ জন ট্রাইব্যুনালে। তদন্ত শেষ করতে সময় আবেদন প্রসিকিউশনের। এবং দীর্ঘ ছুটির পর কর্মচাঞ্চল্যে ফিরল রাজধানী। খুলেছে অফিস, আদালত, কারখানা। আজও ঢাকায় ফিরেছেন অনেকে। গোপালগঞ্জে ৫ যানবাহনের সংঘর্ষ, পুলিশ সদস্য সহ নিহত ২। সময় সংবাদের সঙ্গে আছি আমি স্বপ্নব নিবিড়। ইসরায়েলে দ্বিতীয় রাতের মতো ইরানের ভয়াবহ হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়ালো ১২ জনে। আহত হয়েছেন ২ শতাধিক। তেল আবিবের বাত ইয়ামে ক্ষেপণাস্ত্রের আঘাতে ধসে পড়েছে একটি বহুতল ভবন। এই ঘটনায় ৩৫ জন নিখোঁজ আছেন বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। রাতভর তেহরান সহ বিভিন্ন শহরে হামলা চালিয়েছে ইসরায়েলও। এতে প্রাণহানি বেড়ে ১০০ ছুঁই। ২ দিন ধরে পাল্টাপাল্টি হামলায় ইসরায়েল ইরান সংঘাত তুঙ্গে। শনিবার রাতেও দফায় দফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বিস্ফোরণে কেঁপে ওঠে তেল আবিব, বন্দর নগরী হাইফা সহ বিভিন্ন শহর। বাতিয়াম শহরে বিপ্লবী গার্ডের ক্ষেপণাস্ত্রের আঘাতে ধসে পড়ে বহুতল ভবন। এতে ধ্বংসস্তূপে চাপা পড়েন অনেক ইসরায়েলি। ইরানের একের পর এক হামলায় ইসরায়েলে বেড়েছে হতাহতের সংখ্যা। একই রাতে ইসরায়েলও ইরানের দফায় দফায় হামলা চালায়, যার লক্ষ্যবস্তু ছিল দেশটির জ্বালানি ও পারমাণবিক স্থাপনা। নেতানিয়াহু বাহিনীর হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় শাহরান তেল শোধনাগার ও বন্দর আব্বাস শহরের গ্যাস ক্ষেত্রের। এদিন ইসাফানে পরমাণু কেন্দ্রেও হামলা চালানোর দাবি করে তেল আবিব। গত কয়েকদিনের ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, বিজ্ঞানী সহ বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। নেতানিয়াহু প্রশাসন এবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকেও হত্যার হুমকি দিয়েছে। গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ইসরায়েলি এক কর্মকর্তা বলেন, ইরানের পরমাণু কেন্দ্র ধ্বংসের পাশাপাশি খামেনিও তাদের টার্গেটে আছেন। চলমান এই সংঘাতে ওয়াশিংটনের কোনো হাত নেই বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র চাইলে ইরান ইসরায়েলের মধ্যে চুক্তি করিয়ে সংঘাত খুব সহজেই বন্ধ করতে পারে। এদিকে ইরানের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের মধ্যাঞ্চলে রকেট হামলা চালিয়েছে ইয়েমেনের হাউথিরা। রোববার এক বিবৃতিতে তাদের মুখপাত্র জানান, অধিকৃত জাফা এলাকায় ইসরায়েলি সেনা ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়। এর মধ্যেই হাউথির সামরিক প্রধানকে হত্যার চেষ্টা চালায় ইসরায়েল। সেই হামলায় ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ইরান ইসরায়েল যুদ্ধ ঘিরে বিশ্ব রাজনীতিতে বাড়ছে উদ্বেগ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে এ নিয়ে ফোনালাপ হয়েছে। দুই নেতাই যুদ্ধ বন্ধের বিষয়ে একমত। এদিকে সৌদি আরবের যুবরাজ ও কাতারের আমিরের সঙ্গে ফোনে আলোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান নেতানিয়াহু সরকারকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি বলে অভিহিত করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ফোন করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ফোনালাপ গড়ায় মধ্যপ্রাচ্যের উত্তপ্ত সংঘাতে। দুই নেতাই ইরান ইসরায়েল যুদ্ধের অবসান চান বলে জানিয়েছে হোয়াইট হাউস। ক্রেমলিনের শীর্ষ পররাষ্ট্র উপদেষ্টা জানান, ট্রাম্প ও পুতিন প্রায় ৫০ মিনিট কথা বলেন। ইসরায়েলের হামলা নিয়ে পুতিন উদ্বেগ প্রকাশ করেন। ট্রাম্প জানান, যুদ্ধ বন্ধের বিষয়ে পুতিনও তার সঙ্গে একমত। ইরান ইসরায়েলের বাড়তি সামরিক উত্তেজনা নিয়ে সরব হয়েছেন মধ্যপ্রাচ্যের নেতারাও। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সঙ্গে ফোনালাপে ইসরায়েলি হামলাকে তেহরানের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন ও আন্তর্জাতিক আইন ভঙ্গের শামিল বলে মন্তব্য করেছেন। তিনি আঞ্চলিক শান্তির স্বার্থে কূটনৈতিক সমাধানের আহ্বান জানান। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও কথা বলেন ইরানি প্রেসিডেন্ট। পেজিশকিয়ান জানান, দায়িত্ব গ্রহণের পর থেকে শান্তি ও স্থিতিশীলতা চান তিনি, কিন্তু ইসরায়েল প্রতিনিয়ত তা নস্যাৎ করে দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানও সৌদি যুবরাজ ও ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেন। এ সময় তিনি নেতানিয়াহু সরকারকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি বলে অভিহিত করেন। আরব ও মুসলিম বিশ্বকে ইরানের পাশে দাঁড়ানোর আহ্বান জানান ইয়েমেনের হাউথি নেতা আবদেল মালিক আল হাউথি। ইসরায়েলকে শত্রু হিসেবে অভিহিত করে তিনি জানান, শত্রুর আগ্রাসন রুখে দেয়া এই অঞ্চলের সবার স্বার্থেই জরুরি। এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সরাসরি ইরানকে আহ্বান জানান যেন তারা পরমাণু আলোচনা দ্রুত শুরু করে। তিনি বলেন, সংঘাত প্রশমনের একমাত্র পথ হচ্ছে আলোচনায় ফেরা। একই সঙ্গে তিনি ইরানে বন্দী থাকা 2 ফরাসি নাগরিকের মুক্তিও দাবি করেন। জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরানের পরমাণু কর্মসূচি শুধু ইসরায়েল নয়, সৌদি আরব ও গোটা অঞ্চলের জন্য হুমকি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। 4 হাত ধরে হাঁটতে শেখা, পৃথিবীর কঠিন পথে নির্ভয়ে চলা, তার নাম বাবা। মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। বাবা দিবস নিয়ে একটি প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যে কোনো সমস্যাই সংলাপের মধ্য দিয়েই সমাধান হয়। আমার কাছে পরিস্থিতিটা বেশ স্বস্তিকর মনে হচ্ছে। হ্যাঁ, আর এখন রাজনৈতিক দলগুলো তার অবস্থান থেকে কথা বলবেন। রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ব্যাপারে যদি কোনো কথা বলেন, এটা প্রধান উপদেষ্টার সাথেই ওনারা নিশ্চয়ই কথা বলবেন। প্রসেসটা এমন, আপনি রাজনীতি বলেন, নির্বাচনী বলেন, গণতন্ত্রই বলেন আর সংস্কারই বলেন, প্রত্যেকটাই ডায়ালগের মাধ্যমে আগাতে হবে। আমি সেই জন্য ডায়ালগটা হচ্ছে এটাকেই একটা সুসংবাদ মনে করি। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে ফের অবস্থান নিয়েছেন তার সংস্থাটির কর্মচারীরা। সকালে নগর ভবনের সামনে একত্রিত হয়ে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এর সঙ্গে ঢাকাবাসীর ব্যানারেও সেখানে একত্রিত হন ইশরাকের অনুসারীরা। পরে নতুন কর্মসূচি ঘোষণা নিতে নগর ভবনে আসেন ইশরাক হোসেন। তিনি বলেন, তাকে শপথ না পড়িয়ে আদালতের নির্দেশ উপেক্ষা করছেন স্থানীয় সরকার উপদেষ্টা। দাবি আদায়ে বিরতিহীন অবস্থান কর্মসূচি চলবে বলে জানান তিনি। স্থানীয় সরকার যে কাজটি করছে, এই কাজটি করার ফলে আমি মনে করি ভবিষ্যতে তারাই আইনি জটিলতায় পড়বে এবং তাদের শপথ, এই বর্তমান যে স্থানীয় সরকার উপদেষ্টা তিনি যে শপথ ভঙ্গ করেছেন, তিনি সংবিধানকে লঙ্ঘন করেছেন। একটা সিদ্ধান্ত নিয়েছি যে দৈনন্দিন যে সেবাগুলো রয়েছে সেই সেবাগুলোকে আমাদের তত্ত্বাবধানে চালু করা হবে। এই মুহূর্তে নগর ভবনের সামনে আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। তামিম, ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথ পড়ানোর যে আন্দোলন, সেই আন্দোলনে ঈদের আগে আমরা দেখেছি যে বেশ আন্দোলন জমে উঠেছিল এখানে, এবং ঈদের ছুটিতে কিছুটা স্থমিত হলেও ঈদের পরে নতুন যে কর্মসূচি সেটি ঘোষণা করেছেন ইশরাক হোসেন নিজেই। আমি একটু দেখাতে চাই, ঠিক তিনি কিছুক্ষণ আগে এখানে বক্তব্য রেখেছেন গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে, এবং তিনি বলেছেন যে যতক্ষণ না পর্যন্ত শপথ পড়ানো হবে ততক্ষণ পর্যন্ত তাদের যে আন্দোলন সেটি চলবে, এবং যারা মনে করছেন এই আন্দোলন চলতে চলতে বন্ধ হয়ে যাবে তারা আসলে বোকার স্বর্গে বাস করছেন বলে তিনি উল্লেখ করেছেন। তিনি বলেছেন তাদের বর্তমান যে কর্মসূচি সেটি অবস্থান কর্মসূচি, শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি। যেহেতু বিএনপি এবং তার দল এবং তিনি নিজেই গণতান্ত্রিক যে পদ্ধতি সেই পদ্ধতি তিনি বিশ্বাস করেন, সেজন্য তিনি বলছেন যে শান্তিপূর্ণ যে কর্মসূচি সেটি তারা আসলে কর্মসূচি ঘোষণা করেছেন, অবস্থান কর্মসূচি। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তাকে মেয়র হিসাবে শপথ পড়ানো না হবে ততক্ষণ পর্যন্ত এই শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে। পাশাপাশি তিনি উল্লেখ করেছেন গত কয়েকদিন আগে যে ডক্টর ইউনূস, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জনাব তারেক রহমানের যেই বৈঠক, সেই বৈঠকে রাজনৈতিক যে স্থিতিশীলতা ফিরেছে এবং রাজনৈতিকভাবে যে একটি বৈঠক হয়েছে এবং বৈঠকে যে সিদ্ধান্ত এসেছে, এবং এমনই একটি বৈঠক করে প্রধান উপদেষ্টাকে তিনি উদ্দেশ্য করে বলেছেন যে তিনি যেন এটি হস্তক্ষেপ করেন, এবং স্থানীয় সরকার উপদেষ্টা সহ অন্যান্য যারা এই যে ঢিমেতাল করছে বলে তিনি অভিযোগ করেছেন শপথ পড়ানো নিয়ে যে টালবাহানা
তালবাহানা করছে বলে তিনি অভিযোগ করেছেন, সেটি বিষয়ে তিনি হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে করে প্রধান উপদেষ্টা এই বিষয়ে হস্তক্ষেপ কামনা করেন। এবং তিনি বারবার করে একটি কথা উল্লেখ করেছেন তার বক্তব্যে, যে আসলে সম্পূর্ণ রাজনৈতিক কারণেই তাকে আসলে শপথ দেয়া হচ্ছে না বলে তিনি দাবি করেছেন। তো এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যে তার বক্তব্যের পরপরেই তার সমর্থনে যে নেতাকর্মী রয়েছেন তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা ঠিক নগর ভবনের সামনের যেই ফটক রয়েছে, একেবারে প্রধান ফটক, সেই প্রধান ফটকে প্রবেশের একেবারে প্রবেশদ্বারেই তারা বসে পড়েছেন এবং এই যে কর্মসূচি, সেই কর্মসূচি অব্যাহত রয়েছে। অন্যান্য যে কর্মকর্তা কর্মচারী তারা প্রবেশ করতে পারবে না বলে হুঁশিয়ার উচ্চারণ করেছেন। পাশাপাশি বিভিন্ন ধরনের যেই সেবা রয়েছে, জরুরি সেবা রয়েছে নগরের, সেই জরুরি সেবা চলবে বলে তিনি জানিয়েছেন এবং জরুরি সেবা তার অধীনেই চলবে বলে তিনি তার বক্তব্যে উচ্চারণ করেছেন। তো আমরা লক্ষ্য করছি যে মেয়র হিসাবে তার যে শপথ পড়ানোর যে দাবি, ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথ পড়ানোর দাবির পক্ষের যে আন্দোলন, সে পক্ষে যারা সমর্থক রয়েছেন, মেয়র ইশরাক হোসেনের সমর্থক রয়েছেন, তারা এই মুহূর্তে বসে পড়েছেন এবং বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে নগর ভবনের আশপাশে প্রধান ফটক সহ বিভিন্ন যে জায়গা, সেই জায়গা তারা বসে পড়েছেন এবং যে অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচি পালন করছেন। বরাবরের মতোই আমরা লক্ষ্য করছি যে নগর ভবনের যে মূল যে প্রবেশদ্বার, সেটি তালা দেওয়া রয়েছে এবং এই তালা দেওয়াটাকে প্রতীকী তালা দেওয়া হিসাবে তিনি উল্লেখ করেছেন ইশরাক হোসেন। তো সব মিলিয়ে বলা যায় যে তাদের যে আন্দোলন, সেই আন্দোলন কর্মসূচি চলছে এবং এই মুহূর্তে যারা সমর্থক রয়েছেন ইশরাক হোসেনের, তারা এখানে বসে পড়েছেন। তাদের যে অবস্থান কর্মসূচি, সেটি তারা পালন করছেন। এই ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ভবন থেকে আমার হাতে সবশেষ। নগর ভবন থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী তোহা খান তামিম। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলা ও মানবতা বিরোধী অপরাধ মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এসএআই আমির হোসেন সহ 4 জনকে। সকালে তাদের কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়। এদিন আরও হাজির করা হয় কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম ও ইমরান হোসেনকে। এই মামলায় তদন্ত শেষ করতে না পারায় এরই মধ্যে সময় আবেদন করেছে প্রসিকিউশন। এছাড়া গাজীপুরের কোনাবাড়ি থানার পাশে কলেজ ছাত্র হৃদয়কে গুলি করে হত্যা মামলায় কোনাবাড়ি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা KM আশরাফুদ্দিন সহ 5 পুলিশ সদস্যকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই মামলায়ও তদন্ত শেষ করতে না পারায় সময় আবেদন করেছে প্রসিকিউশন। অপরদিকে যাত্রাবাড়ি এলাকায় একটি হত্যা ও মানবতা বিরোধী অপরাধ মামলায় পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদ ও সাবেক ওসি আবুল হাসানকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই মামলায়ও তদন্ত শেষ করতে সময় চেয়েছে প্রসিকিউশন। এদিকে জুলাই আন্দোলনে হত্যা মামলায় আদালতে হাজির করা হয়েছে সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও সাবেক প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমানকে। সকালে ঢাকার CJM আদালতে তাদের হাজির করা হয়। এদিকে টানা 10 দিনের ছুটি শেষে চিরচেনা কর্মব্যস্ত রূপে ফিরেছে আদালত। এদিন ঢাকার CMM, CJM, মহানগর দায়রা জজ ও জেলা জজ আদালত আইনজীবী ও বিচার প্রার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। গেল 5 জুন থেকে ঈদ উপলক্ষে আদালতে ছুটি চললেও বিশেষ আদালতে আংশিকভাবে চলে বিচারিক কার্যক্রম। সময় সংবাদে আরও থাকছে। প্রস্তাবিত বাজেটে পোল্ট্রি খাতে কর বাড়ার চাপ, ডিম মুরগির দাম বাড়ার আশঙ্কায় ব্যবসায়ীরা। কর হার কমিয়ে নীতি সহায়তা বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। ঈদুল আজহার টানা 10 দিন ছুটি শেষে সরকারি অফিস, আদালত, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ার বাজারে শুরু হয়েছে কার্যক্রম। সকালে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে অফিস করতে আসেন উপদেষ্টা ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা। এ সময় তাদের নিজেদের মধ্যে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে দাপ্তরিক কাজে ব্যস্ত হয়ে পড়েন। এদিকে ব্যাংক পাড়া মতিঝিলে বাড়তে থাকে গ্রাহকদের ভিড়। লেনদেন সারতে প্রথম ঘণ্টাতেই অনেকে আসেন ব্যাংকগুলোতে। দীর্ঘ ছুটির পর পুঁজিবাজারেও শুরু হয়েছে লেনদেন। সূচকের মিশ্র প্রবণতা দিয়ে চলছে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ DSEর লেনদেন। ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে রাজধানীতে আজও ফিরেছে মানুষ। নৌপথে তেমন ভোগান্তি না থাকলেও সড়ক ও রেলপথে চাপ কিছুটা বেশি থাকায় বেগ পেতে হয়েছে যাত্রীদের। যাত্রাপথে ভোগান্তির কথা স্বীকার করে আগামীতে ফিটনেসবিহীন যানবাহন তুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা।
তীরে ভিড়েছে তরি, তাই কর্মস্থলের পানে ছুটে চলার চিরচেনা এই ব্যস্ততা। ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে লঞ্চে করে ঢাকায় ফেরেন দক্ষিণাঞ্চলের মানুষ। চোখের সামনে এখনো যেন ভাসছে নিড়ে রেখে আসা প্রিয়জনের মুখ। ফ্যামিলি ছেড়ে চলে আসছে, একটু টান তো আছে এবং এজন্য খারাপ লাগতেছে। সবাই একসাথে একটু সময় দিতে পারছি, এক জায়গায় থাকতে পারছি, আনন্দ ফুর্তি করছি, এটা অনেক অনেক ভালো লাগছে। অন্যান্য দিনের তুলনায় রোববার সকালে রাজধানীর সদরঘাটে কিছুটা যাত্রী চাপ ছিল বাড়তি ভাড়ারও অভিযোগ। আর নৌপথে ভোগান্তি না থাকায় স্বস্তির কথা জানান যাত্রীরা। লঞ্চে ভাড়াটা একটু বেশি, আগে আমরা 300 টাকায় আসতাম সব সময়, এখন সেই ভাড়া 400 টাকা ঈদ উপলক্ষে। কেন 100 টাকা বেশি করা হইলো? প্রচুর মানুষ থাকলেও লঞ্চও প্রচুর ছিল, সাধারণ যাত্রীদের ভোগান্তি হয় না। ভোর থেকেই কমলাপুর রেল স্টেশনে আসা প্রতিটি ট্রেনে ছিল যাত্রী চাপ। চোখে পড়ার মতো শিডিউল বিপর্যয় না হলেও কিছুটা বিলম্বে পৌঁছেছে বেশ কয়েকটি ট্রেন। অফিস চালু হয়, সিট না পেয়ে অনেকেই দাঁড়িয়েই আসেন গন্তব্যে। কেউ আবার জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ করেন ছাদেও। চাপ বলতে প্রচণ্ড চাপ, যাত্রী এত চাপ, ইঞ্জিল থেকে শুরু করে সমস্ত জায়গায় একবার যাত্রীদের ভরা, ইঞ্জিলও দেখা যায় না। অনেক মানুষ ছিল, ছাদে পুরো ভর্তি ছিল। এদিকে সড়ক পথে যানবাহনের অতিরিক্ত চাপ থাকলেও ছিল না বড় ধরনের ভোগান্তি। তবে অনেক পরিবহনের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ ছিল যাত্রীদের। ঈদযাত্রায় কিছুটা ভোগান্তির কথা স্বীকার করে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ফিটনেসবিহীন যানবাহন তুলে দেওয়ার হুঁশিয়ারি দেন। আমি বলবো না যে একদম ওই যে রমজানের মতো নির্বিঘ্ন হয়েছে, বাট ওভারঅল এটা যে ঠিক ছিল। গত 5 জুন শুরু হয়েছিল এবারের ঈদুল আজহার ছুটি। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। আগামী সংসদ নির্বাচনে কোনো দলের পক্ষে লেজুর বৃত্তি না করে নিরপেক্ষভাবে কাজ করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। ঈদের দীর্ঘ ছুটি শেষে প্রথম কর্মদিবসে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিবালয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সিইসি ও নির্বাচন কমিশনার। পরে সিইসি বলেন, নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজ চলছে পুরো দমে। সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট শেষ করতে ইসি বদ্ধপরিকর বলেও জানান সিইসি। সপ্তম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক জিতু ইসলামের বিরুদ্ধে। ঘটনার পরে অভিযুক্ত ও তার সহযোগীকে আটক করেছে পুলিশ। দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। এই ঘটনায় জিতু ইসলামকে বহিষ্কার করেছে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দল। মেয়েকে উত্তপ্তের প্রতিবাদ করায় কাল হয়ে দাঁড়ালো রিকশা চালক বাবা শাকিল আহমেদের। উপার্জনক্ষম একমাত্র ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবার। স্বজনরা জানান, একই এলাকার বাসিন্দা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক জিতু ইসলাম প্রতিবেশী শাকিলের সপ্তম শ্রেণী পড়ুয়া মেয়েকে সম্প্রতি বিয়ের প্রস্তাব দেন। মাদক কারবারে যুক্ত থাকায় মাঝ বয়সী জিতুর সঙ্গে নাবালক মেয়ের বিয়ে দিতে রাজি হননি শাকিল। শনিবার সকালে বাড়ি থেকে কাজে বের হওয়ার সময় জিতু আবারও রিকশা চালক শাকিলের পথরোধ করে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে শাকিলকে মারধর করে জিতু। দ্বিতীয় দফায় দুপুরে বাসায় গিয়ে শাকিলকে তুলে করতোয়া নদীর তীরে নিয়ে আবারও বেধড়ক পেটানো হয়। মুমূর্ষু অবস্থায় থেকে হাসপাতালে ভর্তি করে জিতু ও তার লোকজন। সন্ধ্যায় সেখানে মারা যান শাকিল। ওরা আমাদেরকে বলে যায় যে ওকে মারবে না, কিছু বলবে না, ওকে জিজ্ঞাসা করে ছেড়ে দেবে। দল বল অনেক কিছু নোক নিয়ে আসি এক তুলি নিয়ে গেছে, নিয়ে যা মারতে মারতে মারে ফেল দিছে। চাঁদাবাজ নিশাখোর যাকে বলে, ওনাকে ভয়েতে কেউ কোনো কিছু বলতো না, বললেই বলতো আমি পুলিশকে ভয় পাই না, আমি 14 বছর জেল খাটে আছি। ওর যত চ্যাংরা প্যাংরা ছিল সবাই মিলে ওকে গণধুলাই দিয়েছে। মায়ের খাইয়ে আমার ভাই পিছন দিয়ে নদী পার হয়ে আমার বাসা আমাদের ওখানে আসে বলতিছে, বোন আমাকে বাসা। আমার বেটা কি তার সাথে বিয়ে দিবি? বাপের মন কি ঠিক থাকে? আমার তাও চল, নিরীহ চল, কারো মায়ের বুক খালি করবে। বিচারটা যদি ভালোভাবে হয় না, মায়ের বুক খালি হয়ে গেছে, তাদেরও সেই রকম বিচার করা লাগবে। পুলিশ বলছে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত মূলত সহ 2 জনকে আটক করা হয়েছে। অলরেডি ঘটনার সাথে জড়িত 2 জনকে গ্রেপ্তার করেছে, জিতুকেও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আর বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি, আর এর সাথে যারা যারা জড়িত সকলকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। আটক স্বেচ্ছাসেবক দল নেতা জিতুর বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও মাদক সহ 5টি মামলা রয়েছে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। মহামারী আকার ধারণ করেছে ডেঙ্গু।
দেশের মোট ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে 60% বরগুনার। বরগুনা জেনারেল হাসপাতাল এই মুহূর্তে 219 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন, মারা গেছেন 16 জন। এ বিষয়ে আরও জানাতে বরগুনা জেনারেল হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মিরাজ। দেখুন, ডেঙ্গুর কারণে বরগুনায় মানবিক বিপর্যয় নেমে এসেছে। দেশের মোট ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে 60% বরগুনা জেলার। বরগুনা জেনারেল হসপিটালটি 250 শয্যা বিশিষ্ট এবং এই 250 শয্যার হসপিটালে এই মুহূর্তে 219 জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। আমরা হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন বিপুল সংখ্যক ডেঙ্গু রোগীর চাপে হসপিটাল কর্তৃপক্ষের নাভিশ্বাস অবস্থা। আমরা হসপিটালের বিভিন্ন ফ্লোরে ঘুরে ঘুরে দেখেছি যে হসপিটালের কেবিন, বেড, মেঝে, সিঁড়ির আশপাশ, লিফটের পাশ সর্বত্রই ডেঙ্গু রোগীর ছড়াছড়ি এবং ইতোমধ্যে কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরগুনায় 16 জন মারাও গিয়েছেন। চিকিৎসকরা বলছেন যে আসলে চিকিৎসা সেবা প্রদান করে ডেঙ্গু নির্মূল করা সম্ভব নয়। ডেঙ্গু নির্মূল করতে হলে মশার আবাসের স্থল ধ্বংস করতে হবে, কিন্তু বরগুনায় কিন্তু মশক নিধন কার্যক্রমটা সেভাবে বেগবান নয়। স্থানীয়রা বলছেন যে গত 15 থেকে 20 দিন ধরে সম্পূর্ণরূপে মশক নিধন কার্যক্রম বন্ধ রয়েছে। এর ফলে বরগুনায় ডেঙ্গুর সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা বরগুনা জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসকদের সঙ্গে কথা বলে জেনেছি যে তারা আমাদেরকে বলেছেন যে যেসব রোগীরা এই মুহূর্তে হসপিটালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে এমন অনেকে আছেন যাদেরকে হসপিটালে ভর্তি না রেখে বাহিরে চিকিৎসা বা বাসায় রেখে চিকিৎসা প্রদান করা সম্ভব ছিল, কিন্তু তারাও হসপিটালে ভর্তি হওয়ার কারণে রোগী বৃদ্ধি পেয়েছে। এর ফলে যেসব মুমূর্ষু রোগী রয়েছেন তাদেরকে আসলে ওইভাবে তারা সেবা দিতে পারছেন না। অন্যদিকে কয়েকদিন ধরেই বরগুনা জেনারেল হসপিটালে ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্য যে স্লাইন ব্যবহার করা হয় সেই স্লাইনের সংকট দেখা দিয়েছিল, তবে সেই স্লাইনের সংকট দূর হয়েছে। কিন্তু এই মুহূর্তে ডেঙ্গু শনাক্তকরণ যে টেস্ট NS1 এবং প্লাটিলেটের জন্য যে টেস্ট করা হয় CBC, এই দুটি টেস্টের জন্য কিট সংকট দেখা দিয়েছে। এর ফলে রোগীদেরকে বাহিরে গিয়ে টেস্ট করাতে হচ্ছে। রোগীরা বলছেন যে একদিকে বাহিরের টেস্ট যেরকম ব্যয়বহুল, অন্যদিকে মানহীন ক্লিনিকে টেস্ট করার কারণে তাদের রিপোর্টগুলোতে যথাযথভাবে হচ্ছে এই বিষয়ে তারা আশ্বস্ত নন। তাই দ্রুত এই হসপিটালের কিট সংকট দূর করার জন্য সংশ্লিষ্টদের ব্যবস্থা নেওয়ার জন্য তারা দাবি জানিয়েছেন। অন্যদিকে আমরা বরগুনা পৌরসভার সঙ্গে কথা বলেছি, উপজেলা পরিষদ প্রশাসকের সঙ্গে কথা বলেছি। আসলে তারা বলছেন যে তারা তাদের সাধ্য অনুযায়ী মশক নিধন কার্যক্রম পরিচালনা করছেন, কিন্তু স্থানীয়দের অভিযোগ যে যেভাবে মশক নিধন কার্যক্রমটা এই মুহূর্তে যেভাবে ত্বরান্বিত করার কথা, যে গতিতে মশক নিধন কার্যক্রম চলার কথা, আসলে সেভাবে তারা মশক নিধন কার্যক্রম পরিচালনা করছেন না। এর ফলে কিন্তু বরগুনায় ডেঙ্গুর সংক্রমণ বেড়েই চলছে। তো এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ। এবারই প্রথমবারের মতো ঈদুল আজহার টানা ছুটি ছিল 10 দিন। এই ছুটিতে পর্যটকে টইটুম্বুর ছিল কক্সবাজার সমুদ্র সৈকত, যেখানে টানা 8 দিনে কক্সবাজার ভ্রমণ করেন 8 লাখ পর্যটক। চাঙ্গা ছিল পর্যটন খাতের সব ব্যবসা। পর্যটন ব্যবসায়ী ও চেম্বার অফ কমার্স বলছে প্রত্যাশার চেয়েও এবার ভালো ব্যবসা হয়েছে 800 কোটি টাকা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। ঈদুল আজহার টানা ছুটিতে পর্যটকের ঢল নামে সৈকত শহর কক্সবাজারে। ঈদের দিন বা পরের দিন পর্যটকের আগমন ছিল কিছুটা কম, কিন্তু এরপর থেকে প্রতিদিনই 1.5 থেকে 2 লাখ পর্যটকের পদচারণায় মুখর ছিল সাগরদ্বীপ। কক্সবাজারে গত 8 দিনে ভ্রমণ করেন 8 লাখের বেশি পর্যটক, যারা সমুদ্র স্নানের পাশাপাশি মেতেছিলেন জেটস্কি, বিচ বাইক ও ঘোড়ার পিঠে। আর প্রিয় মুহূর্তগুলো বন্দি করেছেন ক্যামেরার ফ্রেমে। ভিড় ছিল শামুক ঝিনুক, শুটকি, আচার, গহনা ও বার্মিজ পণ্যের দোকানে। প্রচুর পরিমাণে পর্যটক আসছে, আমাদের ব্যবসা বাণিজ্য অনেক ভালো হইতেছে। যতটুকু আশা করছিলাম তার থেকে আরো বেটার। হ্যাঁ, মোটামুটি পার ডে 2000-3000 এভাবে হচ্ছে। কুরবানের পর থেকে যেরকম আমরা পর্যটক আশা করেছিলাম, আল্লাহর রহমতে চাচ্ছি অনেক বেশি পর্যটক আমাদের কক্সবাজারে আসছে। পর্যটকের ঠাসা ছিল 5 শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউস। প্রত্যাশার চেয়ে বেশি ব্যবসা হয়েছে বলে জানান পর্যটন ব্যবসায়ীরা। এইবারে সর্বোচ্চ পরিমাণ ব্যবসা বাণিজ্য হয়েছে। যদি কক্সবাজারে আনন্দ বিনোদনের জন্য পর্যটকদের যদি সন্ধ্যাকালীন বিনোদনের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়, তাহলে সারা বছরই পর্যটক লেগে থাকবে কক্সবাজারে। হোটেল, রেস্টুরেন্ট, ট্রান্সপোর্ট এবং শপিংয়ে মিলিয়ে প্রায় 700 থেকে 800 কোটি টাকার মতো আমাদের ব্যবসায়িক টার্নওভার হয়েছে। আমাদের যে বিগত দিনের কিছুটা ক্ষতি হয়েছে, আমরা ব্যবসায়িক
লস হয়েছে এটা আমরা কিছু পুষিয়ে নিতে পারবো বলে মনে করছি। সৈকতের পাড় ঘেঁষে রয়েছে সহস্রাধিক বার্মিজ পণ্যের দোকান। সৈকতে রয়েছে ফটোগ্রাফার, জেটস্কি, বিচ বাইক চালক ও কিটকট ব্যবসায়ী। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। একটি শব্দ আর দুটি বর্ণের হৃদয়ের স্পন্দন, যার সঙ্গে জড়িয়ে আছে রাজ্যের যত আবেগ, চাওয়া পাওয়া আর নির্ভরতা। সন্তানের সুখের জন্য বাবারাই সব কষ্টকে দূরে ঠেলে দায়িত্বের বোঝা তুলে নেন কাঁধে। অথচ সন্তানের অনাদরে অনেক বাবার অন্তিম সময় কাটে নিভৃতে, একাকিত্বে। আবার কেউ বা জীবনের শেষ দিন অবধি আগলে রাখেন জন্মদাতাকে। হাসি মুখে সুখ বিসর্জন দেয়া সেই বাবা নামের বটবৃক্ষকে আলাদাভাবে স্মরণ করার দিন আজ। তবে বাবাদের জন্য ভালোবাসা প্রতিদিনই, প্রতি মুহূর্তেই। সাইফুল ইসলামের ছবিতে রৌনক নিয়ন্তার প্রতিবেদন। হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। বাবা এমন একজন যার হাত ধরে হাঁটতে শেখা, পৃথিবীর কঠিন পথে নির্ভয়ে চলা। বাবা তুমি সময় মতো সহজ সমাধান। বাবা মানে অসীম স্নেহ, ভালোবাসা ও যত্ন, যার কাছে কোনো আবদারই ফেলনা নয়। বাবা একজন বন্ধু, এক বটবৃক্ষ, যার ছায়াতলে শত প্রতিকূলতার মধ্যেও সন্তানরা জিরোতে পারে পরম নিশ্চিন্তে। কুনু মিয়া, বয়স ৮০ ছুঁই ছুঁই, পানি বিক্রি করে চলে সংসার। ৬ সন্তানের এই বাবার দিন কাটে একাকিত্বে। ছেলেবেলারা বিয়া শাদী করে ওরা আলাদা থাকে। সন্তানের একটু সুখের জন্য শত কষ্ট, শত অভাবের মাঝেও যে কোনো বায়না পূরণে দিন রাত হাড় ভাঙা পরিশ্রম করেন বাবা। সারাদিন রিক্সা চালায় আসলো, যত কষ্টই লাগুক রাস্তাঘাটে, বাসায় আসলে তা লাগে না, পোলাবেন দেখলে ভালো লাগে। আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। যে মানুষটির আঙ্গুল ধরে সন্তানের প্রথম হাঁটতে শেখা, বৃদ্ধ বয়সে সেই বাবার চাই বৃদ্ধাশ্রমে। কোনো মা বাবা সন্তানদের প্রতি কোনো বদয়া দেয় না, সর্বক্ষণ দোয়া করতে থাকে, আসবে একদিন আসবে আমার ছেলে, আমাকে নিতে আসবে। যদিও বাবাকে হারানোর কষ্টে অনন্ত শূন্যতার গল্পও আছে অনেক পরিবারে। আমাদের যাদের বাবা নেই তারা বুঝি আসলে বাবা না থাকার কষ্ট কতটুকু। বাবা নিয়ে যত কথা, যত স্মৃতি, কয়েক কোটি শব্দ দিয়েও তা পূরণ হওয়ার নয়। বাবা মায়েদের ভালোবাসবার জন্য আসলে কোনো দিবস হয় না, কিন্তু একটু বিশেষভাবে মনে করবার জন্যই হয়তো এত শত দিবস। আর অনেকেরই হয়তো কখনো বলা হয়ে ওঠেনি কতটা ভালোবাসা বাবার জন্য, কিন্তু যাদের সেই সুযোগটা এখনও রয়েছে, চলুন আজ বলে ফেলি, ভালোবাসি বাবা অনেক। রৌনক তালুকদার নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। আজ আষাঢ়ের প্রথম দিন। সুর সঙ্গীতে প্রকৃতি বন্দনার মধ্য দিয়ে চলছে বর্ষা বন্দনা। বর্ষা কথন, গান, নৃত্য সহ নানা সাংস্কৃতিক আয়োজনে উদীচীর নিজস্ব শিল্পীদের অংশগ্রহণে চলছে এই আয়োজন। আবার এসেছে মত্ত বর্ষা, বাতাসে বয়ে এনেছে জলের সুবাস। মেঘলা আকাশ, টিপটিপ বৃষ্টি আর সবুজে ঢাকা প্রকৃতির মাঝে বর্ষার প্রথম দিনটিকে বরণ করে নিচ্ছেন এক ঝাঁক প্রকৃতিপ্রেমী। উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে বর্ষা নিয়ে কবিতা পাঠ, সঙ্গীতানুষ্ঠান, নৃত্য পরিবেশনা আর কথামালায় সেজে ওঠে বাংলা একাডেমির নজরুল মঞ্চ। শুধু শিল্পী নয়, দর্শকরাও উপভোগ করেন প্রকৃতির এই রঙিন আবাহন। ছোট বড় সকল বয়সী মানুষ গান আর নৃত্যের সুরে হারিয়ে যান বর্ষার আবেশে। নিজের জায়গা থেকে চেষ্টা করা উচিত প্রাণ প্রকৃতিকে রক্ষা করা। আমরা সেই প্রকৃতি রক্ষার একটা আন্দোলনের অংশ হিসেবে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী প্রকৃতি দেখছি প্রতি বছরই আয়োজন করছে। পরিবেশকে রক্ষার জন্য উদীচী শিল্পী গোষ্ঠী একটি আন্দোলন থাকে, সেই আন্দোলনের অংশ হিসেবেই বর্ষা উৎসবটা প্রতি বছর আমরা পালন করি। প্রথমে এসে যে কবিতাটা শুনলাম, ওগো আজ তোরা যাসনি ঘরের বাইরে, মনে হচ্ছিল যে ছোটবেলায় ফিরে গেছে।
বর্ষা মানে শুধু সৌন্দর্য নয়, বর্ষা মানে পরিবেশের প্রাণচাঞ্চল্য। তাই উৎসবে শুধু সংস্কৃতি নয়, আছে জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা তৈরির উদ্যোগও। স্রষ্টা আর প্রকৃতির মাঝে গভীর সম্পর্ককে তুলে ধরার এই আয়োজন যেন বর্ষাকে ঘিরে বাঙালির হৃদয়ে গভীর আবেগের এক অনন্য প্রকাশ। ফারজানা লিনা, সময় সংবাদ, ঢাকা। খেলার খবর। 2 ম্যাচ টেস্ট সিরিজ সামনে রেখে শ্রীলঙ্কায় অনুশীলনে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। এই মুহূর্তে গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ব্রিফ করছেন হেড কোচ ফিল সিমন্স। সরাসরি চলে যাচ্ছে সেখানে। No, we seem to be getting things better and better. In the last test match, we seem to be thinking a little bit more about the partnerships and how we bat in test matches. So I'm not concerned. We are still growing, we're still learning. There are a lot of young players here by number of test matches. So we keep trying to learn as much as we can from every test match. Coach, Evaduth is back to the squad after a long time. How is Evaduth, his fitness, and how is the expectation? He's looked very good. As you say, he's been out for a long time. He's hungry to be back in the Test cricket, so it's nice to have him with us. Be it at the expense of other bowlers who are unfit, but he is back and he's looking forward to playing if he gets the opportunity. Coach, Salahuddin has been quite proactive with the players. So players have known him since childhood, and how much he helps him in your work. Well, as much as everybody else, we have a lot of coaches here. Everybody is trying to make sure that they give as much as we can give during our preparation, because when they go across the rope, we can't do anything. So he's been great. And this ball wicket offered 100 of wickets in 48 match for the spinners. Do you think it will be a spinning wicket, and as well as Mushtaq Ahmed working with the guys quite really well? And what do you think? It will help the spinners? Well, of course he's going to help the spinners. That's why we have him here, to help the spinners. The wicket you can only judge tomorrow. Tomorrow when we come, we'll see. It always turns here. It's just a matter of how much it turns. Last two questions, Coach. Coach, one issue now kind of talk of the town in Bangladesh cricket fraternity. The change of Nazim Hussain Shanto's one-day captaincy. He is now Test captain. Without consulting with Shanto, the change of the captaincy, is it right, or do you think it will impact to Shanto in Test match also? I definitely don't think it will impact him. When he goes out to play his cricket, he plays his cricket. Everything else he thinks about after. So I don't think it will impact his cricket itself. How you see Miraz as a one-day captain? We're dealing with Test cricket right now. সরাসরি যুক্ত ছিলাম গড় ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। দেখছেন সময় সংবাদ। আবারও দেশের বাইরের খবর। ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্তের কারণ জানতে চলছে তদন্ত। পরীক্ষা করা হচ্ছে ব্ল্যাক বক্স ভয়েস রেকর্ডার। দুর্ঘটনায় নিহতদের মুখ চেনার উপায় না থাকায় চলছে ডিএনএ পরীক্ষা। এখনও অধিকাংশ নিহতের পরিচয় শনাক্ত হয়নি। বিমানে ওঠার কিছুক্ষণের মধ্যেই পরিবারের সঙ্গে শেষবারের মতো কথা বলেছিলেন ব্রিটিশ নাগরিক রমেশ চাঁদ পাটেল। প্রিয় ফল জাম্বুরা খাওয়ার জন্য গুজরাটে এসেছিলেন মাত্র 9 দিনের সফরে, কিন্তু বৃহস্পতিবার ভোরে যাত্রা শেষ হলো আগুনের গোলার মধ্যে। আহমেদাবাদের সিভিল হাসপাতালে এখনও চলছে দগ্ধ মরদেহ শনাক্তের কাজ। কর্তৃপক্ষ জানিয়েছে 11টি মরদেহের ডিএনএ শনাক্ত করা হয়েছে। বিধ্বস্ত বিমানের যাত্রীদের পরিবারের জন্য প্রাথমিকভাবে 25 লাখ রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে এয়ার ইন্ডিয়া। একই সঙ্গে টাটা গ্রুপের ঘোষণা দিয়ে 1 কোটি রুপির অতিরিক্ত সহায়তাও থাকবে। এর মধ্যেই বিমানটির ব্ল্যাক বক্স এবং ককপিট ভয়েস রেকর্ডার উদ্ধার হয়েছে। এখন তদন্ত চলছে কেন টেক অফের সময় প্লেনের ল্যান্ডিং গিয়ার খোলা ছিল। মর্মান্তিক দুর্ঘটনায় শোকাহত শুধু ভারত নয়, যুক্তরাজ্য। শনিবার লন্ডনে রাজা চার্লসের জন্মদিন উপলক্ষে আয়োজিত ট্রুপিং দ্য কালার প্যারেডে 1 মিনিট নীরবতা পালন করা হয়। লন্ডনে প্রবাসী ভারতীয়রা এই শোক কাটিয়ে উঠতে পারছেন না। কেউ হারিয়েছেন ভাই, কেউ বোন, কেউ বন্ধু। স্থানীয় মন্দিরে চলছে প্রার্থনা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ভারতের উত্তরাখণ্ডে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে নিহত হয়েছেন পাইলট সহ 7 আরোহী সবাই।
কেদারনাথ থেকে গুপ্তকাশী যাচ্ছিলেন 6 পুণ্যার্থী। পথে গৌরীকুণ্ডু ও সোনপ্রয়াগের মাঝামাঝি দুর্গম জঙ্গলে বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি। স্থানীয়রা গরুর ঘাস সংগ্রহ করতে গিয়ে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ দেখতে পান। খবর পেয়ে উদ্ধার অভিযানে নামে দমকল কর্মীরা। উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন অথরিটি জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটি ও খারাপ আবহাওয়ার কারণে ঘটেছে এই দুর্ঘটনা। কেদারনাথ মন্দির খুলে দেওয়ার পর 6 সপ্তাহের মধ্যে এ নিয়ে 5টি হেলিকপ্টার বিধ্বস্ত হলো। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে তেল আবিবে ভবন ধসে নিখোঁজ 35, দ্বিতীয় রাতের হামলায় নিহত বেড়ে 14। ইরানে প্রাণহানি 100 ছুঁই, সংঘাত বন্ধে ট্রাম্প পুতিন ফোনালাপ। লন্ডনে ডক্টর ইউনুস তারেক রহমান বৈঠক নিয়ে সন্তুষ্ট উপদেষ্টা পরিষদ, বললেন রিজওয়ানা। কোনো রাজনৈতিক দলের কিছু বলার থাকলে প্রধান উপদেষ্টাকে জানানোর আহ্বান। এবং দক্ষিণ সিটির মেয়রের শপথ দাবিতে আবারও নগর ভবনে আন্দোলন। স্থানীয় সরকার উপদেষ্টার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ, ইশরাকের বিরতিহীন কর্মসূচির ঘোষণা। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।